আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মনটা খুব খারাপ হয়েছে, বুঝছেন? মনটা খারাপ হলো কারণ আমরা এত চেষ্টা করলাম যাতে শেখ হাসিনার বক্তৃতাটা কেউ না শুনে, কিন্তু অনলাইনে দেখা গেল এখন পর্যন্ত হিসাবে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি প্রায় 2 কোটি লোক ইংরেজিতে দেওয়া বক্তৃতা বা প্রেস কনফারেন্স দিল্লিতে যেটা বহুল আলোচিত সেটা শুনে ফেললো। বহু চেষ্টা করলাম, কারণ হচ্ছে প্রথমে আমরা আমাদের জায়েদ ভাই সবাইকে একটু ডেকে ধমক দিলেন যে কোনো মিডিয়ায় এই বিষয়ে কোনো সংবাদ প্রচার করা যাবে না, করলে তাদের উপরে প্যান্দানো হবে। ওকে, ঠিক আছে, বাংলাদেশের মিডিয়া সব কিছু চুপচাপ, তাহলে বোঝা গেল প্রচার হবে না। তারপরে দেখা গেল যে না, এটা বন্ধ হয় না। তারপরে করা হলো কি, ভারতের হাই কমিশনারকে ডেকে আনা হলো, ডেকে আনা তাকেও বলা হলো যে খবরদার এইসব কথাবার্তা যেন দিল্লিতে না বলে সেটা। তারপরে প্রচার করা হলো যে শেখ হাসিনা আসলে বক্তৃতা দিবেন না, তিনি একটা অডিও বার্তা কোথাও রেকর্ড করেছেন এবং সেটা টেপ রেকর্ডারের মতো বাজিয়ে দেওয়া হবে। এরকম বিভিন্ন জল্পনা কল্পনা এবং থামিয়ে দেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টার পরেও আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি, কিছুক্ষণ আগে শেখ হাসিনার বক্তৃতা এবং তার সেই বহুল আলোচিত প্রেস মিট যেটা দিল্লিতে হয়ে গেল, সেটা দর্শক শুধু অনলাইনেই প্রায় 2 কোটি। আমি যতটুকু দেখলাম, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে 5 মিলিয়ন, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার এবং আওয়ামী লীগের নেতা, ওনার এখানে ছিল 11 মিলিয়ন, এবং রয়টার্স আন্তর্জাতিক মিডিয়া সেখানে প্রায় 2.9 মিলিয়ন বা 2.7 বিলিয়ন আমি একটা দেখেছি। ধরেন ওইখানে আরও, এখন আপনারা বলবেন যে ভাই তুই লাখ বলতে গিয়ে মিলিয়ন বলছিস, তা না, এম লেখা আছে। এম মানে হচ্ছে মিলিয়ন, মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। কারণ অনেকেই আবার বলে যে বঙ্গবন্ধু নাকি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, বাট আমরা সেই ভুল করছি না, একবারে এম লেখা দেখে বলছি। তো যদি তাই হয় তাহলে মানে 11 লাখ 11 মিলিয়ন যদি শুধু সাকিব আল হাসানে দেখে, 1.10 কোটি ওইখানে দেখেছেন, 50 লক্ষ লোক দেখেছেন আওয়ামী লীগের ফেসবুক পেজে, প্রায় 30 লাখ লোক দেখেছেন 3 মিলিয়ন রয়টার্সে, এবং এর বাইরে আরও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া প্রচার করেছে। আওয়ামী লীগের তাদের ইউটিউব চ্যানেলে আমি দেখলাম প্রায় 500,000 প্রায় ওইখানের মধ্যে দেখেছেন, প্রায় 5 লাখ লোক ওইখানে দেখেছেন। তো সব মিলিয়ে ন্যূনতম 2 কোটি বা এর চেয়ে বেশি লোক শেখ হাসিনার এই বক্তৃতা দেখেছেন। তো এটা দেখেছেন যেহেতু 2 কোটি লোক, আমি ধরে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্রায় সকলেই এটা দেখে ফেলেছেন। সুতরাং ওখানে শেখ হাসিনা কি বলেছেন সেটা নিয়ে আসলে এখন আলাপের সুযোগ নাই, কারণ আপনারা বলবেন ভাই তুই আবার করতে গাইলে, বেটা আমরা তো সব শুনে ফেলেছি। সুতরাং আমরা আজকে আলোচনা করব তিনি কি বলেন নাই সেটা নিয়ে। ওভারঅল আমার যে মূল্যায়নটা হচ্ছে, প্রেস কনফারেন্সটা এজ ইউজুয়াল আওয়ামী লীগের যেরকম অগোছালো কিছু কাজ করব থাকে সেগুলো ছিল, কিন্তু ওভারঅল এটা খুব ভালো অ্যাটেনশন পেয়েছে। এই অ্যাটেনশনের জন্য যারা এটা অর্গানাইজ করেছেন, ভারতীয় যে প্রেস ক্লাবটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যারা এটাকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয়। একই সাথে ধন্যবাদ দিতে আওয়ামী লীগের যারা এটাতে এফোর্ট দিয়েছেন, এবং অবশ্যই বড় ধন্যবাদ প্রাপ্য হচ্ছে বিএনপি সরকার, কারণ বিএনপিও যেভাবে একটু হুলস্থুল করেছে, আমাদের মতো অনেক যারা একটু রাজনীতি পর্যবেক্ষণ করি আমাদেরও খুব একটা কৌতূহল এবং আগ্রহের জায়গা ছিল যে শেখ হাসিনা কি বলবেন বা বলবেন না। কি বলেন নাই মুখে, কিন্তু তার মানে অন্যান্যভাবে সিগনাল দিয়েছেন, সেটা আমি শুরু করি। সেটা হচ্ছে তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাসের জায়গাটা। আমি গোটা প্রেস এর এই ভিডিওটা আমি যখন দেখলাম, আমি দেখলাম যে তিনি হেসে জবাব দিচ্ছেন, খুবই কনফিডেন্টলি বক্তৃতা দিচ্ছেন, এবং তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলছেন যে দেশে যে কোনো মূল্যে ফিরবেন, এবং এইটাই তার বলার কথা। বিশ্বাস করেন আজকের আগে পর্যন্ত আমার নিজেরও অনেক বেশি সন্দেহ ছিল যে আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফেরার মতো বাস্তবতা নাই। বাস্তবতা না থাকার কারণ ফেরার সাথে সাথে জঙ্গি গোষ্ঠী তাকে হয়তো মেরে ফেলতে পারে, তার উপরে তো সারা জীবনে বিভিন্নভাবে হামলা হয়েছেই, এবার তো অনেক বেশি হওয়ার সুযোগ এবং সম্ভাবনা তৈরি আছে, এবং সেক্ষেত্রে তার ব্যক্তিগত নিরাপত্তার কারণেই তাকে হয়তো তার দল, তার পরিবার এবং অন্যান্যরা, তার শুভার্থী যারা আছেন, ফিরতে দিবে না। কিন্তু আজকে তার কণ্ঠস্বর শুনে, তার ওয়ার্ড বাই ওয়ার্ড উনি আগেও বলেছেন, কণ্ঠস্বর শুনে, তার ভঙ্গি শুনে বোঝা গেল যে তিনি আসলেই ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগে যে কোনো সময় তিনি ফেরত আসতে পারেন। এটা যদি ঘটে থাকে, এটা আমি মোটামুটি এখন নিশ্চিত যে তিনি খুব সিরিয়াসলি এটা একটা চেষ্টা করবেন, এবং তিনি চেষ্টা করলে হয়তো বাংলাদেশে ফেরত আসবেন।
দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে তার কনফিডেন্স যেটা তিনি দেখিয়েছেন, যেভাবে তিনি আপনারা দেখেছেন যে যখন সজীব ওয়াজেদ জয়কে একটা প্রশ্ন করা হচ্ছিল, ওনাকে প্রশ্ন করা হচ্ছিল এবং সজীব ওয়াজেদ জয় বলছেন আমার মা বোধ হয় নাই, উনি হেসে বলছেন না না আমি আছি তো, এবং তারপরে উনি আরো একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন। দ্বিতীয় যে প্রপাগান্ডার বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয় এবং নওফেল বিশেষ করে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। এই দুজনের বক্তৃতা থেকে একটা জিনিস মোটামুটি একটা লেআউট হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ কিভাবে আগামীতে এই জিনিসগুলোকে ডিল করবে। নাম্বার ওয়ান হচ্ছে যে জুলাই আগস্ট 2024-এর যে ঘটনাগুলো তার একটা নিরপেক্ষ তদন্তের জায়গাটা তারা দাবি করছেন, এবং সেই জায়গাটায় তারা যেভাবে বলেছেন, বিশেষ করে সজীব ওয়াজেদ জয়কে যখন জিজ্ঞেস করা হয়েছে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ড হয়েছে, মানুষ মারা গিয়েছে, এটার জন্য তারা দুঃখ প্রকাশ করবেন কিনা না, তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের কথা বলেছেন যে ইউনূস তো অলরেডি এটাকে বন্ধ করে দিয়েছে, কারণ একেবারে ব্ল্যাঙ্ক সাইন দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, এবং তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রশ্ন করেছেন যে জাতিসংঘ যেখানে 1400 লোক বলছে এবং 800-850 লোকের হিসাব পাওয়া যাচ্ছে যারা সরকারের গ্যাজেটভুক্ত জুলাইতে নিহত, তাহলে বাকি লোক কারা? তিনি ইঙ্গিত দিয়েছেন যে বাকিরা আওয়ামী লীগ হতে পারে, পুলিশ হতে পারে, এবং সেই জায়গাটায় তিনি পুরো জিনিসটাকে একটা স্কেলে দেখতে যাচ্ছেন। সো আমরা একটা জিনিস বুঝলাম যে আওয়ামী লীগ যাকে বলা হচ্ছে যে এই অন্যান্যরা আপনারা জানেন কারা বলে থাকেন যে একবারও তো দুঃখ করল না, মনে হলো যেমন দুঃখ প্রকাশ করলেই তাদেরকে খেলায় নেবে, কিন্তু আওয়ামী লীগ সেই খেলায় তাদের প্রতিপক্ষের নিয়মে যাবে না। এটা আজকের সিগন্যালটা খুব পরিষ্কার। আরেকটা জিনিস হচ্ছে নওফেলের বক্তৃতা থেকে আমার কাছে মনে হয়েছে যে খুব সুস্পষ্ট হয়েছে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে, তারা যে উগ্র ডানপন্থীদের উত্থান বাংলাদেশে যেটা হয়েছে এটার বিরুদ্ধে তারা খুব শক্ত অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা এটা কন্টিনিউ করবেন। এর আগে আমরা আওয়ামী লীগকে দেখেছি 2013 থেকে 24 পর্যন্ত বিভিন্ন সময়ে তারা কিন্তু আপোষ করেছেন। ইনফ্যাক্ট 2013 আগেও তারা আপোষ করেছেন। 2013-তে গণজাগরণ মঞ্চের কারণে একটা প্রেশার তৈরি হয়েছিল, যেটা হচ্ছে সেকুলার মধ্যবিত্ত সমাজের পক্ষ থেকে যে প্রেশার তৈরি হয়েছিল, একটু তারা পিছপা হয়েছিলেন। আবার হেফাজতের সাথে তারা আপোষ করেছেন, রেলের জমি দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন পতিত জমি এটার মধ্যে মডেল মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের বিভিন্ন হাফডান লেখাপড়া, ভাই সত্যি কথা, মানে মাদ্রাসার এইগুলা লেখাপড়া, হাফডান লেখাপড়া এগুলারে মাস্টার সমমানের করেছেন এবং বিভিন্নভাবে তারা তেলিয়েছেন এই উগ্র ডানপন্থীদের। শেষ পর্যন্ত কোনো লাভ হয় নাই। এই জায়গাটা হয়তো আওয়ামী লীগের একটু বোধোদয় হয়েছে এবং তারা এখন ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলছেন, সেকুলার বাংলাদেশের কথা বলছেন, উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে কথা বলছেন, যেটা নওফেল খুব মোটামুটি সুস্পষ্ট করেছেন। সো এই কথাগুলো যদিও শেখ হাসিনা বলেন নাই, কিন্তু আওয়ামী লীগের যে দৃষ্টিভঙ্গি সেটা এখানের মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা কেয়ার করছেন না তার পরিণতি কী হবে, এবং তিনি সব ধরনের পরিণতির জন্যই প্রস্তুত আছেন। তিনি যেভাবে বলেছেন যে আমি 81 সালে ফেরত এসেছি, 81-তে আমাকে জেলে না নিলেও 83-তে আমাকে জেলে নেওয়া হয়েছে এবং তারপর আমি বিভিন্ন সময় কারাগারে ছিলাম। সুতরাং বর্তমানে যে বিএনপি সরকার যেটা আছে তারা কি করবেন না করবেন সেটা শেখ হাসিনা ভাবছেন না, এবং সেটা যদি তিনি না ভেবে থাকেন, তিনি যে কথাটা বলতে চাচ্ছে আমার যা হবার হোক আমি বাংলাদেশে ফিরবো। গোটা এই প্রেস মিট যেটা আসলে সাধারণ মানুষের কৌতূহল এবং আগ্রহের জায়গা হওয়ার কথা ছিল না, কিন্তু যেভাবে দর্শক আমরা দেখলাম অনলাইনে হয়েছে, এবং এটা আগামী কয়েকদিন আরো বাড়বে, কারণ অনেকেই দেখতে পারে না। আমার মতো লোক যারা কামলা দিয়ে খায়, বিদেশের মাটিতে চাকরি বাকরি করে, আমরা তার অফিস ফেলে দিয়ে দেখতে পারি না, তারা দেখছেন এবং আগামী 2-3 দিন এরা দেখবেন। সব কিছু মিলে মনে হচ্ছে যে শেখ হাসিনার পর্ব শেষ, আওয়ামী লীগের পর্ব শেষ বলে যারা আশা করছিলেন, যারা বিশ্বাস করছিলেন এবং যারা পরস্পরকে সান্ত্বনা দিচ্ছিলেন, তারা সকলেই এখন তাদের কপালে একটু ভাঁজ পড়বে, তারা ভুরু কুচকাবেন এবং তারা টেনশনে পড়বেন। কারণ 2 কোটি মানুষ যদি শেখ হাসিনার এই আলোচিত প্রেস কনফারেন্সটি প্রথম দিনই দেখে থাকেন, এর মানে হচ্ছে শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি, এবং আওয়ামী লীগ কী করতে চায়, শেখ হাসিনা কী করতে চান, এটার প্রতি মানুষের আগ্রহ, কৌতূহল এবং উৎসুক দৃষ্টিভঙ্গি সবসময় বজায় ছিল, বজায় আছে, এবং এটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটা লিডারের রাজনীতি থাকবে, একটা দলের রাজনীতি থাকবে। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি আগামীতে তো দুর্বল হচ্ছেই না, আরও বেশি স্ট্রং হবে বলেই একটা সিগন্যাল এই প্রেস কনফারেন্স থেকে পাওয়া গেল। দেখা যাক শেখ হাসিনা ডিসেম্বর বা তার আগে যদি ফিরে আসেন তখন বাংলাদেশের রাজনীতি কি পরিমাণ উত্তাল হয়। বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনীতি আছে সেই রাজনীতি একেবারে উলটপালট হয়ে যাবে, এবং আমি দেখলাম যে অনেকেই, ইনক্লুডিং আমাদের নজরুল ইসলাম স্যার, আপনারা চিনবেন হয়তো, আসিফ নজরুল নামে, তিনি বলছেন আবার রাস্তায় নামবো। সো এরাও রাস্তায় নামবে এবং পরের বার কি হয় না হয় সেটা
আসলেও যতক্ষণ ঘটবে না ততক্ষণ বলা বেশ মুশকিল। বাংলাদেশের রাজনীতির উত্থান পতন যাই হয়ে থাকুক, শেখ হাসিনা তার ভাষাভঙ্গি দিয়ে, মুখে না বললেও ভাষাভঙ্গি দিয়ে আজকে যেটা বললেন যে তিনি আনস্টপেবল, এবং আওয়ামী লীগ ফিরে আসার সর্বাত্মক চেষ্টা তারা করবেই। বাংলাদেশের রাজনীতি কোথায় যায় সেটা দেখার জন্য তাই আমাকে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তারেক রহমান সরকারের দশা হয়েছে না পারে সইতে, না পারে গিলতে, না পারে উগরে দিতে, মানে না পারছে এই বিষয়টা হজম করতে যে শেখ হাসিনাকে এই ভারত সরকার, যেই প্রধানমন্ত্রী মোদী তো ফেব্রুয়ারিতে প্রচণ্ড আবেগ দেখিয়েছিলেন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, তিনি কিনা এখন এমন বেঁকে বসেছেন যে শেখ হাসিনাকে প্রকাশ্যে অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজক যেই সাংবাদিক, বিদেশি সাংবাদিক, ভারতে বসে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন যে তারা ভারত সরকারের অনুমোদন ক্রমে এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছে। ভারতের দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতেই একটা সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাইভ বক্তৃতা দেবেন নাকি অডিও বার্তা পাঠাবেন তার কোনো ঠিক নাই, তিনি কি বিষয়ে বলবেন তারও কোনো ঠিক নাই। কিন্তু তা নিয়ে একদিকে যেমন ভারতের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, শুধু তাই নয়, বাংলাদেশের সরকার এত রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে যে বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশ সরকার কিছুতেই এই যে ভারত সরকারের অনুমোদন ক্রমে ভারতের মাটিতে একটা অডিটোরিয়াম ভাড়া করে শেখ হাসিনাকে প্রধান আকর্ষণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাজ হোম কামিং, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন শিরোনামে একটা অনুষ্ঠান করা যাচ্ছে, এই বিষয়টা কিছুতেই ভালো চোখে দেখছে না। ইউনূস সরকারের আমলেও কিন্তু এমন ঘটনা ঘটেছিল 2026-এর জানুয়ারিতে, মানে এবছর জানুয়ারিতে নির্বাচনের আগে এই একই সংগঠন, মানে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, ভারতের দিল্লিতে থাকা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তাদের একটা ক্লাব, বিভিন্ন বিদেশি সাংবাদিকদের একটা ক্লাব, ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সে সময়েও শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার একেবারে শারীরিক উপস্থিতি নিশ্চিত করে ওরকম একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল ইউনূস আমলে। ইউনূস আমলে তখন সরকার সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল যে বাংলাদেশ সরকার শকড, স্তম্ভিত যে কি করে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন একটা অনুষ্ঠান করার অনুমোদন দেওয়া হলো। মানে ততদিনে তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেছে 2025-এর নভেম্বরেই। কাজেই বাংলাদেশ সরকারের অবস্থানটা কি সেটা কিন্তু ভারত সরকার মোটামুটি জানে। কিন্তু আবারও তারেক রহমান সরকারের আমলে এমন একটা সময়ে শেখ হাসিনাকে এই অনুষ্ঠান করতে দেওয়ার অনুমোদন দিল ভারত সরকার, যখন কিনা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি মৃত্যুদণ্ডের রায় নিয়ে ডিসেম্বরে দেশে ফিরবেন এবং দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। এই যে দেশে ফিরবেন শেখ হাসিনা, এমন ঘোষণা কেন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারছেন, এসব নিয়েই ভারত সরকারের সঙ্গে একটা রেষারেষির মধ্যে তারেক রহমান সরকার বিপদে পড়েছেন যে ট্রাম্পের যে দূত এসেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও গোর ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সেটা শুধু নয়, তিনি এসে রীতিমতো সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং সার্জিও গোর আসার আগের দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই ভারতের রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার 1 মাস পরে অবশেষে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করতে হয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সার্জিও গোর সাফ বলে দিয়েছেন যে শুধু যে চীনের সঙ্গে মাখামাখি কমাতে হবে তাই নয়, ভারতকেই সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মনে করে, কাজেই বাংলাদেশ সরকারকে একটা কার্যকর সম্পর্ক ভারত সরকারের সঙ্গে গড়ে তুলতে হবে। অথচ দিল্লিতে শেখ হাসিনা এবং দিল্লিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত একটা মুখস্থ উত্তর যে ভারত সরকারের সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে, এই মুখস্থ একটা মাত্র কথা সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শোনা ছাড়া বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কখনো কোনো জবাব বা কতটুকু অগ্রগতি হয়েছে খতিয়ে দেখার আদৌ ভারত সরকারের কোনো ইন্টেনশন আছে কিনা, মানে কোনো ইচ্ছা আছে কিনা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার, এ বিষয়ে ভারত সরকারের কেউ একেবারে মুখ খোলে নাই। কারণ ভারত সরকারের সাফ সাফ কথা, শেখ হাসিনা ভারতে আছেন, তিনি বাংলাদেশ সরকারের অনুরোধে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে চেপে, মানে সামরিক বিমানে চেপে ভারত গেছেন, এবং ভারত সরকার তার প্রাণের হুমকি আছে বলে তাকে যখন ভারতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, তখন ভারত সরকার তাকে দণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসেবে গ্রহণ করেন নাই, বরং বাংলাদেশ সরকারের অনুরোধে গ্রহণ করেছেন। কাজেই এই মুহূর্তে শেখ হাসিনার বিষয় মীমাংসা না হলে তারেক রহমান সরকারও ভারত সরকারের সঙ্গে কোনো কথা বলবেন না বা সম্পর্কটাকে ওই জায়গায় আটকে রাখতে হবে, এই রকম পরিস্থিতি হলে সম্পর্কটা কোথাও এগোবে না। শেখ হাসিনা প্রসঙ্গ নিয়ে ভারত সরকার কিছুতেই তারেক রহমান সরকার বা বাংলাদেশের কোনো সরকারের সঙ্গে আলোচনার শুরুটা করতে চায় না। তাদের অবস্থান ওই এক যে তারা মনে করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যবস্থা করতে হবে, তারা মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে, এবং বাংলাদেশের সরকারের একটা নিজস্ব উদ্যোগ থাকতে হবে যে শেখ হাসিনার প্রসঙ্গটাকে পাশে সরিয়ে রেখেও তারা ভারত সরকারের সঙ্গে একটা মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে পারে, এবং সার্জিও গোরের তরফেও সেই উপদেশ আর পরামর্শই দিয়ে যাওয়া হয়েছে। কাজেই এখন তারেক রহমান সরকারের দশা হয়েছে না পারে সইতে, না পারে গিলতে, না পারে উগরে দিতে, মানে না পারছে এই বিষয়টা হজম করতে যে শেখ হাসিনাকে এই ভারত সরকার, যেই প্রধানমন্ত্রী মোদী তো ফেব্রুয়ারিতে প্রচন্ড আবেগ দেখিয়েছিলেন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, তিনি কিনা এখন এমন বেঁকে বসেছেন যে শেখ হাসিনাকে প্রকাশ্যে অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজক যেই সাংবাদিক, বিদেশি সাংবাদিক, ভারতে বসে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন যে তারা ভারত সরকারের অনুমোদন ক্রমে এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন। আর দেখেন ভারত সরকার কি উত্তরটা দিয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, বুঝতে কোনো অসুবিধা হয় না ওই উত্তরটা শুনলে, যে ভারত সরকার আদৌ তারেক রহমান সরকারের এ বিষয়ে কোনো উদ্বেগ নিয়ে একেবারেই মানে কর্ণপাত করতেই রাজি না। কারণ যেই ভারত সরকার সাধারণত মুখস্থ উত্তর দেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মাধ্যমে, এমনকি তারেক রহমানের কি আসলে ভারতে যাওয়ার আমন্ত্রণ গেছে বা ভারত সরকারের পক্ষ থেকে, তাকে কি সেখানে প্রধানমন্ত্রী লেখা হয়েছে নাকি বিমস্টেক সভাপতি লেখা হয়েছে থেকে শুরু করে কোনো বিষয়ে এই রণধীর জয়সওয়াল উত্তর দিতে চান না। সাধারণত ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের যে নিয়মিত ব্রিফিং, সেখানে রণধীর জয়সওয়াল এ ধরনের উত্তর দেন, আমি আপনাদের পরে জেনে জানাবো, এ বিষয়তে আমার তেমন জানা নেই, আগামীতে আপনাদের আরো বেশি তথ্য পেলে জানাবো, আর প্রত্যর্পণ বিষয়ে বলেন খতিয়ে দেখছে খতিয়ে দেখছে খতিয়ে দেখছে। অথচ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকেরা শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠানটি প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, রণধীর জয়সওয়াল বললেন শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে তো ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, এই যে শেখ হাসিনার দিল্লিতে বেসরকারি একটা মঞ্চে যুক্ত হয়ে কথা বলা বা সেখানে কোনো রকম মনোভাব প্রকাশ, সেটার সঙ্গে ভারত সরকারের কোনো সংস্রব নেই, ওই জাতীয় ঘটনার সঙ্গে, মানে তিনি হিন্দিতে বলছেন, ভারত সরকারের কোনো লেনা দেনাও নেই। দিল্লিতে বুধবার যে অনুষ্ঠানটা হবে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে, সে বিষয়ে ভারত সরকারের বক্তব্য এটাই। তার মানে ভারত সরকার সাফ সাফ জানিয়ে দিতে চেয়েছে, তারা জানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের সরকার, তারেক রহমান সরকারের রীতিমতো আপত্তি, উদ্বেগ আছে শেখ হাসিনার এই অনুষ্ঠানটা নিয়ে, এবং ভারত সরকার চেয়েছে তারা এই মতামতটাও প্রকাশ্যে জানিয়ে দেবে
যে তাদের তো কোনো কিছু করার নাই এই প্রসঙ্গে, তার মানে এরকম বেসরকারি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলে শেখ হাসিনা প্রায়ই বা যখনই তিনি চাইবেন তখনই তিনি চাইলেই বক্তৃতা দিতে পারেন, অডিও বার্তা পাঠাতে পারেন, লাইভেও যুক্ত হতে পারেন। এ বিষয়েও তার মানে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সংস্রব নেই, বাধা নেই, লেনা দেনাও নেই। ভারত সরকারের নাকি বক্তব্য এটাই। এখান থেকে এটা পরিষ্কার যে ভারত সরকারের কাছ থেকে এ বার্তা পরিষ্কার যে শেখ হাসিনা যেমন চাইলেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে, ভারতীয় সংবাদ মাধ্যমকে ডেকে বা ইমেল করে যখন তখন সাক্ষাৎকার দিতে পারছেন, তার মানে শেখ হাসিনা চাইলেই যখন তখন যে কোনো অনুষ্ঠানে যুক্ত হয়ে অথবা অডিও বার্তা পাঠিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ভারত সরকার এমন একটা অবস্থান নিল এমন পরিস্থিতিতে যখন ঢাকায় কিন্তু তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি আবার সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং সেই সাক্ষাতে হুমায়ুন কবির স্পষ্ট বলেছেন যে ভারত সরকার যেন দেখে শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। মানে সরকারের পরিস্থিতিটা এখন এরকম, শেখ হাসিনা বক্তব্য দেবেন কিন্তু অন্তত যাতে মানে ভারত সরকার এটুকু দেখেন যে তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন না। এখন শেখ হাসিনা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ভালো আছেন না মন্দ আছেন, কিংবা তিনি যে একটা স্বাধীন মানুষের মতো অডিও বার্তা পাঠিয়ে দিতে পারেন বা লাইভে যুক্ত হতে পারেন, সেটাও তো রাজনৈতিক বক্তব্য বটে। তিনি একটা বাংলাদেশের নাগরিক, তিনি বলছেন তিনি দেশে ফিরতে চান, তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান, তো এখন সরকারের কাছে সেটাও তো রাজনৈতিক বক্তব্য বটে। তিনি রাজনৈতিক কর্মীদের সঙ্গে, মানে তার সহকর্মীরা তো সবাই তার দলের রাজনীতি করেন, না হলে তার নেতা কর্মী সমর্থক, তাদের সঙ্গে যুক্ত হয়ে যখন তিনি তাদের কুশলাদি বিনিময় করেন, কার মামলার কি অবস্থা জানতে চান, কার ছেলে মেয়ে বউ কেমন আছেন জানতে চান, কার ঘরবাড়ির কি অবস্থা জানতে চান, সেটাও তো রাজনৈতিক বক্তব্যই বটে। প্রধানমন্ত্রী মোদী 2025-এর মার্চে যখন ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, ইউনূসের নালিশের জবাবেই তো বলে দিয়েছিলেন যে ভারতের সকলে স্বাধীন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর কারো ওপর সরকার কোনো বাধা নিষেধ আরোপ করে না। আর এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে দিয়ে সংবাদ মাধ্যমের সামনে সাফ জানিয়ে দেওয়া হলো যে সরকারের কোনো লেনাদেনা যেমন নাই এই আয়োজন বিষয়ে, তেমনি সরকার এতে বাধা দেওয়ারও তাদের কোনো ইচ্ছা নাই এবং সরকারের কিছু করারও নাই। কে কোন বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যও তারা সমর্থন করেন না এ ধরনের বেসরকারি সংগঠনের অনুষ্ঠানে যুক্ত হয়ে। কাজেই রণধীর জয়সওয়াল বলছেন যে এ ধরনের অনুষ্ঠানের সাথে তাদের যেমন হিন্দিতে বলছেন কোনো লেনাদেনাও নাই, তেমনি এই ধরনের বক্তব্যের সঙ্গে তাদের কোনো রিশতাও নাই, মানে কোনো সম্পর্কও নাই। আর ওইদিকে দেখেন বিএনপি হচ্ছে সেই দল যে দলের নেতা বাংলাদেশে সেনাবাহিনীর কাছে আর কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না এই মুচলেকা দিয়ে দেশি বিদেশি এক রকমের দর কষাকষিতে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। 17 বছর সে দেশে নির্বাসনে ছিলেন এবং কদিন আগেও সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মঞ্চে বসিয়েই বলেছেন ভাগ্যিস তিনি শিলংয়ে আর তারেক রহমান লন্ডনে এত দীর্ঘ সময় নির্বাসনে ছিলেন, তার জন্যই নাকি তারা এমনভাবে আন্দোলন সংগঠিত করতে পেরেছিলেন যে 5ই আগস্ট ঘটাতে পেরেছিলেন। সেই তারেক রহমান 17 বছর ধরে অনলাইনে যুক্ত হয়ে যেমন দলীয় নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নিয়মিত বক্তব্য দিয়েছেন, দলীয় ফোরামে বক্তব্য দিয়েছেন, রীতিমতো স্থায়ী কমিটির সভা পরিচালনা করেছেন, তেমনি আওয়ামী লীগ আমলেও নয়াপল্টনের জনসভার সঙ্গে পর্যন্ত সংযুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন হাজার হাজার মানুষের সমাবেশে। ঢাকায়, চট্টগ্রামে, খুলনায় 2023 সালের নভেম্বরেও যে বড় সমাবেশ করছিল বিএনপি, সেগুলোর প্রত্যেকটিতে তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এহেন বিএনপি, এহেন তারেক রহমান ঠিক কোন যুক্তিতে নির্বাসিত রাজনৈতিক নেতার প্রকাশ্য সভায় কিংবা দলীয় ফোরামে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার বিরুদ্ধে কথা বলছেন, সে প্রশ্ন নিশ্চয়ই তোলা যেতে পারে। তবে ভারত সরকার আপাতত বিএনপি সরকারের, তারেক রহমান সরকারের এ বিষয়ে আপত্তি আর প্রশ্নের যে আর জবাব দেবেন না, তার নমুনা হচ্ছে রণধীর জয়সওয়ালের এ কথা বলা যে ভারত সরকারের বক্তব্য একটাই, শেখ হাসিনার সভার সঙ্গে
তাদের কোনো সম্পর্ক নেই।